গণগ্রেফতারের নামে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের যৌথ সভায় তিনি জানান, বিভিন্ন মহলের দীর্ঘদিনের দাবি এবং আদালতের রায়ের প্রেক্ষিতে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত 14 দল। এখন আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত কার্যকর করবে সরকার। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দোয়া এবং মুনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা। সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের সোমবার গণভবনে 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কারণ এবং বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাখ্যা দেন। দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দাবি করে আসছে দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সিদ্ধান্ত গ্রহণ। আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। সাম্প্রতিক সহিংসতার মামলায় কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার করা না হয় সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিরপরাধ ব্যক্তি যেন গণগ্রেফতারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেফতারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। একই সঙ্গে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার বিরোধীরা যে ষড়যন্ত্র করেছিল তা এখন স্পষ্ট। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বাকবিতণ্ডার পরে রাস্তায় বসে পড়েন তারা। মঙ্গলবার রণসঙ্গীত, বিদ্রোহী কবিতা, রাস্তায় প্রতিবাদী স্লোগান লেখার মাধ্যমে প্রতিবাদ জানান সাম্প্রতিক সময়ে ছাত্র জনতা হত্যা, নির্যাতন ও গণগ্রেফতারের। জুনাদ আল হাবিবকে নিয়ে তামজিদ সুমনের রিপোর্ট। কোটা আন্দোলনে ছাত্র জনতা হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে মুখরিত নূর হোসেন চত্বর। গানে গানে প্রতিবাদ জানিয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এসব প্রতিবাদী কণ্ঠ। পূর্ব নির্ধারিত আয়োজনে মিছিল করার কথা থাকলেও পুলিশের বাধায় ভেস্তে যায় সেই উদ্যোগ। পুলিশের সাথে ধস্তাধস্তি শেষে তারা বসে পড়েন রাস্তায়। রাস্তার উপর বিভিন্ন স্লোগান লিখনেও ছিল প্রতিবাদের উচ্চারণ। জানি কি হচ্ছে, সো আমরা তো এটার জন্য প্রিপেয়ার্ড হয়ে আসছি। আমরা যেটা করতেছি যে আমাদের পক্ষ থেকে যা সম্ভব আমরা সেটাই করতেছি। আমরা বিবেকের তাড়নায় আজকে রাজপথে সমবেত হয়েছি। আমরা যারা প্রতিবাদী সাংস্কৃতিক কর্মী তারা সকলে একত্রিত হয়েছি। তারপরে আমাদের এই রাষ্ট্রের পুলিশ, আপনারা দেখছেন মিডিয়ার সবাই এটি প্রমাণ থাকলো আমাদেরকে এগোতে দেয়া হলো না। আমরা সবাই নিরস্ত্র, আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষার্থী, জনতা, চাকরিজীবী, সাংবাদিক সকলে আছে আমরা এখানে, কিন্তু আমাদের একটা গানের মিছিল পর্যন্ত করতে দিচ্ছে না এই স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী রাষ্ট্র। গণতান্ত্রিক প্রতিবাদে পুলিশি বাধাকে নিজেদের অধিকার হরণ বলে মনে করেন প্রতিবাদকারীরা। আমাদের এখন আসলে বেশি করে কথা বলতে হবে। আমাদের শিল্প সংস্কৃতি কর্মী যারা, তাদের ভাষা হচ্ছে গান, তাদের ভাষা শিল্প, সেই ভাষাতে তাদেরকে কথা বলতে হবে। সেটাই জন্য আমরা পথে নামছি। আমাদের চোখ, কান, মুখ, হাত সব বন্ধ, আমরা কিছুই করতে পারছি না। আমি একজন অভিভাবক, আমার নিজের সন্তান আছে। ঘরে বসে থাকা আসলে সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আমরা যে যার মতো চেষ্টা করে প্রতিবাদ করেছি। প্রায় 4 ঘন্টা রাস্তায় অবস্থানের পর আগামী শুক্রবার বিকেলে প্রতিবাদ মিছিলের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। যে পরিবেশে আমাদের শিল্পীরা কবিতা করতে পারবে, গান করতে পারবে, তার নিজের কথা বলতে পারবে, সেই পরিবেশ আমরা চাই। আমরা অবশ্যই আমাদের যে দাবি, আমরা সেটা কামিয়াব হবই, সেটা পূরণ করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। জাতির ক্ষতি হয় এমন কাজ করা কারোরই ঠিক হবে না বলে উল্লেখ করেছে আদালত। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে মঙ্গলবার এমন মন্তব্য করে আদালত। রিটের পরবর্তী শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান। রিট শুনানির দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষ বলেন, রিটটি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। গণতদন্ত কমিশনে যারা আছেন তাদের স্বজন এবং কমিশনের সদস্যরাই এই রিট করেছেন এবং এর পক্ষে শুনানি করছেন। পুলিশ কখন গুলি করতে পারবে বা পারবে না তা আইনে সুস্পষ্ট বলা আছে। সবকিছু মেনেই কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে। দিস ইজ মোটিভেটিভ। এটা করা হয়েছে একটা যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য। এখানে আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি। লাশের উপরে রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন না। রিটকারী আইনজীবীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করেই তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। এখানে রাজনৈতিক রং মাখানোর কোনো সুযোগ নেই। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। রিটের বিপক্ষে 3 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছাড়াও বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী বক্তব্য রাখেন। আর রিটের পক্ষে 3 জন আইনজীবী তাদের বক্তব্য উপস্থাপন করেন। শুনানিতে কয়েকবার হট্টগোলের সৃষ্টি হলে সবাইকে আদালতের পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান বিচারপতি। ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে, এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। পরে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। সরকারের তরফ থেকে মৃত্যুর যে সংখ্যা দেখানো হচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করে তারা। ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার বন্ধ করার দাবি তাদের। আর ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে মুক্তি দেওয়ার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। মঙ্গলবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে তারা এসব বলেন। ইমরুল হাসানের রিপোর্ট। সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয় সরকারের কিছু মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে। তারা বলেন, আন্দোলন দমন করতে পুলিশ আইন ভঙ্গ করেছে, গুলি ছোড়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘনও হয়েছে। অল্প সময়ের আন্দোলনে বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন তারা। নিহতদের মধ্যে রয়েছে 9 শিশু যাদের বয়স 4 থেকে 16 বছরের মধ্যে। এদের মধ্যে 4 জন নিজ নিজ বাড়িতে গুলিবদ্ধ হয়েছে। বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলিবর্ষণ করেছে। প্রতিটি হতাহতের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে। সাঈদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, যে সে যখন দাঁড়িয়েছে সেই ভঙ্গিটা আপনি যদি নন ভার্বাল কমিউনিকেশন তার দেখেন, সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে। এবং তারপরে তো আপনারা এফআইআরে কি লেখা হয়েছে, এক ছবি থাকার পরে সেটা জানেন। প্রাণহানির তদন্ত না করে শুধু নাশকতার মামলা দায়ের নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ব্লক রেড দিয়ে ছাত্রদের গ্রেফতারের সমালোচনা করেন তারা। চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র, তরুণ, কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি, আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল, তারপর গ্রেফতার করা হচ্ছে। তখন আমাদের মনে প্রশ্ন আসে, এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ডিবি কর্তৃপক্ষকে 24 ঘন্টা সময় দিচ্ছি।
24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা, সেটা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। প্রতিটি নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে, তাহলে আপনি কি সারা দেশটাকে ডিবি কার্যালয়ে রূপান্তর করবেন? করেন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও চলমান সংকট থেকে উত্তরণে বিরোধী মত দমন বন্ধ সহ 11 দফা দাবি পেশ করা হয় নাগরিক সমাজের তরফ থেকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আজকের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এটা করা হচ্ছে। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয়। বিচার করার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে অফিস। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে। মঙ্গলবার এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাম্প্রতিক অচলাবস্থায় বেশ কদিন সাধারণ ছুটি এবং পরবর্তীতে স্বল্প সময়ের জন্য অফিস খোলা রাখার পর এবার স্বাভাবিক সময়সূচিতে অফিস খোলার এই সিদ্ধান্ত নিল সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আজ থেকে সকাল 10টায় শুরু হয়ে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংকে লেনদেন চলবে আগের মতোই, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট। মঙ্গলবার এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ক্যালামার্ট লিখেছেন, সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় 200 জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, গত 10 দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত তারা সংরক্ষণ করেছে। জানান, পৃথক 2টি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য উপাত্ত যাচাই করেছে, যাতে 6 দিন যোগাযোগ বিধিনিষেধ, ইন্টারনেট বন্ধ, বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ, আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত হয়েছে। কাল থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। মঙ্গলবার রেল ভবনে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। এরপর আস্তে আস্তে আন্তনগর ট্রেনগুলো চালু করা হবে। বৈঠকে রেল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চুক্তির মাঝপথে ইংল্যান্ডের সীমিত ওভারে প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিলেন ম্যাথিউ মট। কয়েকদিন ধরেই মটের দায়িত্ব ছাড়া নিয়ে গুঞ্জন ছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে তথ্যটি। মট চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে। ইসিবি জানিয়েছে, টি20 বিশ্বকাপের পারফরমেন্সের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নেওয়ার পর মটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। বর্তমানে আমরা ইলিশ উৎপাদনে প্রথমে আমরা 1 নম্বরে আছি, তেলাপিয়া উৎপাদনে 4র্থ। তাছাড়া আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যত অনাবাদী জমি আছে এবং যে সমস্ত জলাভূমি মানে হেজের মধ্যে পড়ে আছে সেগুলি পরিষ্কার করে সেখানে মাছ উৎপাদন করা, আর এবং এতে কিন্তু সুফল পাওয়া যায়। আমি আমার নিজের কথা বলি, আমাদের পূবের বিল এবং দাঁড়িয়ারকুল, সেখানে আমাদের কিছু সম্পত্তি রয়েছে। অনেক জমি অনাবাদি পড়েছিল প্রায় 30-40 বছর। আমি উদ্যোগ নিই, আমার বাড়ি আমার খামার, এই যে একটা প্রকল্প আমরা নিয়েছি,
সেখানে একটা সমিতিও আমরা করেছি, দাঁড়িয়ারকুল সমিতি। আমি তার উপদেষ্টা হিসেবে আছি। আমি আমার নিজের থেকে 9 বিঘা জমিও দিয়ে দিয়েছি সেখানে, এবং এই অনাবাদি জমিগুলি সমস্ত পরিষ্কার করে আবাদ করা হলো। সেখানে যেমন ধান চাষও হলো, আর যেগুলো উচ্চ জমি সেখানে তরি তরকারি, আর যেখানে জলাভূমিগুলি ছিল সেখানে মাছের চাষ। প্রথমবার আমরা কত 200 মনের মতো মাছ পাই, 120 মন 10-20 মন এরকম পাওয়া গেছিল। পরবর্তীতে সেখানে প্রায় 394 মন মাছ পাওয়া গিয়েছিল। যারা ওই এলাকা জমির মালিক তাদেরকে ওটা সম্পূর্ণভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, আর আমাদের যেটুকু ভাগ সেটাও আমাদের পরিবার আমরা পেয়েছি সেইভাবেই। অর্থাৎ এই যে পড়ে থাকা একটা জায়গা, সেখান থেকে যে আমরা বিশাল অঙ্কের একটা উৎপাদন করতে পারি, সেটাই কিন্তু আমি দেখাতে চেয়েছি, এবং সেটা অত্যন্ত সফলতা অর্জন করেছি বলে এটাও আমি চাচ্ছি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে, যে কীভাবে যৌথভাবে, কারণ ছোটোখাটো অল্প অল্প জমি অনেকের আছে, তাদেরকে সবাইকে একসাথে নিয়েই, হ্যাঁ আমি নিজে কিছু সেখানে দিয়েছি, সহযোগিতা করেছি। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা অনাবাদি জমি চাষ করি, আর যেখানে আমাদের নদী নালা খাল বিল জলাভূমির দেশ, হাওর বাওরের দেশ, যেখানে যদি আমরা নিজেরা স্ব উদ্যোগ নিই, তাহলে আমাদের তো কোনো অভাব থাকার কথাই না, বরং সেগুলি প্রক্রিয়াজাত করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। আমাদের হাওর বাওর অঞ্চল যেমন কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চল, বিশেষ করে সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, এই কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং নেত্রকোনায় ইতিমধ্যে আমি মৎস্য অবতরণ কেন্দ্র করে দিয়েছি। আগে ওখানে মৎস্য অবতরণ কেন্দ্র ছিল না, সেই হাওড় অঞ্চলে সেটা আমরা করে দিয়েছি। তাতে মৎস্য চাষিরা তারা কিন্তু লাভবান হচ্ছেন এবং তাদের মাছ উৎপাদন করে রাখতে পারেন, তারপরে তারা ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সেই সুবিধাটাও আমরা করে দিয়েছি। চিংড়ি মাছ গবেষণার জন্য বাগেরহাটে গবেষণা ইনস্টিটিউট করে দেওয়া হয়েছে, আর চাঁদপুরে আছে ইলিশ গবেষণা ইনস্টিটিউট। আর অন্য মাছের গবেষণা তো হয়, কারণ চিংড়িটা আমরা বিদেশে রপ্তানি করি, কাজে সেটাকে যাতে মানসম্মত হয় এবং সেগুলি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আমাদের অর্থনীতিতে মাছের যথেষ্ট অবদান রয়েছে, কারণ আমাদের বাজেট 2008 সালে যেখানে 68,000 কোটি টাকা ছিল, এবারে আমরা বাজেট দিয়েছি 7,97,000 কোটি টাকার বাজেট। মাছ জাতীয় জিডিপিতে 2.53%, কৃষি জিডিপিতে 22.26% অবদান আমাদের এই মাছের থেকেই আসে, আর মৎস্য খাতের জিডিপি প্রবৃদ্ধি 2.81%। শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। দর্শক, এই বিষয়ে জানতে এখন আমরা যাব সচিবালয়ে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রোকন, জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়ে এখনকার কি তথ্য আছে আপনার কাছে, এবং সচিবালয়ের সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ লীনা, আসলে জামাতের যে রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে সেটি আজকেই করা হবে বলে গতকাল জানিয়েছিলেন আইনমন্ত্রী। তো আপনাকে যদি প্রক্রিয়াটি বলি, সেটি হচ্ছে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে মতামত দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবেন একটি চিঠি আর কি। সেই চিঠিতে মতামত দিয়ে সেটি আইন মন্ত্রণালয় থেকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর এটি আসলে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে, অর্থাৎ নির্বাহী আদেশে এটি জামাতের যে রাজনীতি সেটি নিষিদ্ধ করা হবে বলে আমাদেরকে গতকালকেই জানিয়েছিলেন আইনমন্ত্রী। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনে 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ হচ্ছে না। বেঞ্চের একজন বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেয় তা হচ্ছে না। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য দিন ধার্য ছিল। পরে জানানো হয় বেঞ্চে জুনিয়র বিচারপতি ছুটিতে থাকায় আজ ডিভিশন বেঞ্চ বসছে না।
গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়। এর আগে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। এদিকে 4 শিশু মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালিয়েছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক ছাত্র নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। কাদের অভিযোগ করে বলেন, 2013-2014 সালের মতো আগুন সন্ত্রাস পুনরায় সংঘটিত করেছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। পদ্মা সেতুতেও আঘাত হানার চেষ্টা চালিয়ে স্থানীয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর তোপের মুখে তা করতে ব্যর্থ হয়। এ অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তবে ছাত্র নেতাদের সাথে মত বিনিময় করার কথা থাকলেও শুরুতেই মিডিয়ার উদ্দেশ্যে বক্তব্য রাখায় সভাস্থলে উত্তেজিত হয়ে যান সাবেক ছাত্র নেতারা। পরে অনেককেই দেখা যায় প্রতিবাদ জানিয়ে সভাস্থল ত্যাগ করতে। 2013, 2014, 2015 সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের মুখে তারা সফল হয়। বিকেলের মধ্যে দেশে ইউটিউব, ফেসবুক এবং টিকটক সহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় জুনায়েদ আহমেদ পলক আরও বলেন, দেশে ইন্টারনেটের গতিও বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, টিকটক, ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষের সাথে বৈঠক করে উস্কানিমূলক ভিডিও এবং গুজব ছড়ানো পোস্টের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া গুজব ছড়াচ্ছেন এমন 50 ব্যক্তির বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে জানিয়ে জুনায়েদ আহমেদ পলক বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মতিউর রহমানের চাকরিকাল 25 বছর পূর্ণ হয়। তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তবে তিনি অবসরজনিত আর্থিক সুবিধা, অবসরের পর ছুটি এবং পেনশন পাবেন না। মতিউর রহমানের ছেলে ইফাত ছাগলকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর থেকে আলোচিত মতিউর রহমানের দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি উঠে আসে। তথ্য অনুসন্ধানের পর 4 জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হবার পর কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্ত করতে ইতোমধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি চান পুরো ঘটনার যথাযথ তদন্ত হোক, যাতে এর সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা যায়। জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো হয়তো আবার নির্মাণ করা যাবে, কিন্তু প্রাণগুলো আর ফিরে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2 জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। কারণ আমি জানি যেখানে আমার কোনো ঘাটতি ছিল না।
গুজব ছড়াচ্ছেন এমন 50 ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশে ইন্টারনেটের গতি বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্ট। দুষ্কৃতিকারী এবং অপপ্রচারকারী বুধবার দুপুরে এই সংবাদ সম্মেলনেই ইউটিউব, ফেসবুক সহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এ সময় জুনায়েদ আহমেদ পলক জানান, টিকটক, ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক করে উস্কানিমূলক ভিডিও ও গুজব ছড়ানো পোস্টের বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া গুজব ছড়াচ্ছেন এমন 50 ব্যক্তির বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি। তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু শক্ত অবস্থায় থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে। যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল, তারা অনেক ব্যাখ্যা দিয়েছে। সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরও ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকের সময় চেয়েছে। এ সময় জুনায়েদ আহমেদ পলক জনগণকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে, তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে। তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি, কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি। এছাড়া জনগণ যাতে পূর্ণ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারে সে চেষ্টা করা হচ্ছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত ইসলামী ও ছাত্র শিবির। জামাত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আজ সরকারি প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরকারি নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে জানান তিনি। আইনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, নিয়ম অনুযায়ী জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় আইনগত মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক বর্ণনা দিয়ে নির্বিচারে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলীয় নেতা জিএম কাদের। তিনি বলেন, এই সরকার স্বৈরাচারী সরকার, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি জাতীয় পার্টির সমর্থন রয়েছে। গণহত্যার মতো ঘটনা ঘটিয়ে সরকার বর্তমানে যেটা করছে তার নিন্দা জানান জিএম কাদের। বিকেলে রংপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জানান। নির্বিচারে গুলিবর্ষণের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক নিরীহ মানুষ, শিশু মারা গেছে, একেবারে 17 বছর 18 বছর বয়সে প্রচুর মানুষ মারা গেছে। সমস্ত মানুষ যারা মারা গেছে তাদেরকে কেউ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ পায়নি। এখন পর্যন্ত সরকার চেষ্টা করে তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করতে পারেনি। তারা যদি সন্ত্রাসী দমন করতে চায় তাহলে সন্ত্রাসীকে আগে তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে, তারপরেই না তাদেরকে প্রতিহত করার প্রশ্ন আসে। দিনাজপুরে হঠাৎ বেড়েছে সব ধরনের চালের দাম। সরু ও মোটা চাল কেজি প্রতি মান ভেদে বেড়েছে 3 থেকে 5 টাকা। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বেশি, তাই চালের দামও বেশি। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। দিনাজপুরের সবচেয়ে বড় বাহাদুর বাজারে হঠাৎ বেড়েছে সব ধরনের চালের দাম। বস্তা প্রতি চাল 50 থেকে 100 টাকা বেশি বিক্রি করছে পাইকারি ব্যবসায়ীরা। আর খুচরা বাজারে আরও বাড়ানো হচ্ছে চালের দাম। এমনিতে নিত্যপণ্যের বাজারে আগুন, এর সাথে চালের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। চাল কিনতে আসি বাহাদুর বাজারে, তো এখন তো 28 চালটা আগে 5-15 টাকা নিতাম, এখন 60 টাকা, হঠাৎ করে দাম বাড়ে গেছে 5 টাকা। আমরা বেকার শ্রমিক, আমরা দিন কামাই দিন করে খাই, আমরা এইভাবে চালের দাম যদি বেড়ে যায় তাহলে আমরা কীভাবে চলব? পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চলমান কারফিউ সেই সাথে ধানের দাম বৃদ্ধিতে বেড়েছে চালের দামও। 50 কেজির বস্তায় প্রতিটা চাউলের 80 থেকে 100 টাকা দাম বাড়ছে। আর বিশেষ করে যেটা আমাদের বাংলাদেশে আবাদ হয় বাংলামতি চাউল, এই চাউলটার দাম বেশি হয়েছে। মানে মোটামুটি 25 কেজির বস্তায় 250-300 টাকা বাড়ছে ঈদের পর থেকে। বাজারে ধানের দামটা একটু বেশি, মানে
বিগত এক মাস আগে যে চালের দাম ছিল আমাদের হলো আটের চাল আমরা বেচা কিনা করতেছিলাম 2700 টাকা, এখন ওই আটের চালটা আমরা বেচা কিনা করতেছি 2850 টাকা। সিন্ডিকেট রুখতে চালের বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। জয়পুরহাটে সন্তানকে হত্যার দায়ে মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন। 2007 সালে কলহের জেরে পরিবারের অন্য সদস্যদের ফাঁসাতে 6 বছরের শিশু সন্তান রাকিবকে গলা টিপে হত্যা করে মা রেশমা বেগম বুলি। এ ঘটনায় শিশুটির বাবা আসাদুজ্জামান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। Prime Minister Sheikh Hasina today sought cooperation from the United Nations and other international organizations to conduct a proper investigation into the nationwide mayhem to punish the real culprits involved in attacks taking advantage of the anti-quota movement. The Premier made the remarks as a chief guest while formally inaugurating a week-long National Fisheries Week 2024 at Bangabandhu International Conference Center here. She came down heavily on those who were involved in destruction of the public establishments, alongside killing many people and thus tarnishing the country's image. The Prime Minister said they have already formed a one-member judicial probe commission with an apex court justice prior to raising any such demand to investigate into the matter. প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি কেন এই রক্ত ছড়া। যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আমি নিজে দেখেছি এখনো বহুত, এমনকি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। স্থাপনা যেগুলি ধ্বংস করছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই 71-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। Awami League General Secretary and Road Transport and Bridges Minister Obaidul Qadir today urged the former Chhatr League leaders and activists to resist arson terrorists, unitedly forgetting all differences of opinions. He said this while exchanging views with the former leaders of Chhatr League at Awami League's central office at city's Bangabandhu Avenue here. The Awami League General Secretary said the BNP Jamaat could not attack the Padda Bridge as the people resisted them, but they carried out violent activities in different major establishments, including the Setu Bhavan, Elevated Expressway, BTB Bhavan and Metro Rail, he said. Qadir said duties of all former Chhatr League leaders will be distributed and it will be evaluated later. সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের মুখে তারা সফল হয়ে। A writ petition was filed with the High Court on Wednesday seeking directives to identify those responsible for the deaths of 4 children in their homes during the recent quota reform movement and to establish a judicial probe commission for this purpose. The petition was submitted to Justice Mustafa Zaman Islam, who has scheduled a hearing for Thursday. According to Supreme Court lawyer Advocate Taimur Alam Khandakar, Advocate Taimur, who filed the petition, requested Taka 1 crore in compensation for the families of each deceased child. Meanwhile, the High Court has postponed the hearing of a writ petition seeking orders not to shoot at quota reform protesters and to release 6 coordinators of the movement from DV custody as the judge of the relevant bench is on leave. The hearing did not take place as Justice S.M. Masood Hussain Dolan of the 2 judges of the bench was on leave due to illness, according to media reports.
Social media platforms, namely Facebook and WhatsApp, have become accessible this afternoon. Social media users started to get uninterrupted access to social media platforms shortly after 2 p.m. Meanwhile, mobile operators also received instructions to remove the restrictions on social media. The social media platforms became accessible a couple of hours after Junaid Ahmed Polok, the State Minister for ICT and Telecom, disclosed his decision after a meeting with social media platforms at the Bangladesh Telecommunication Regulatory Commission BTRC this morning. While TikTok officials were present at the meeting at the BTRC Bhavan, officials of Meta's platforms participated in the event virtually from Singapore. Motiur Rahman, Commissioner of the Internal Resources Division, has been granted voluntary retirement in line with the Civil Service law. The announcement came in a notification issued by the Internal Resources Division dated on Wednesday. It says the retirement came into an effect on Monday without retirement benefits such as post-retirement leave, lump sum grant and pension following this application upon completing 25 years of service. Motiur Rahman recently came into the spotlight after his son from his second marriage attempted to purchase a goat for Taka 15 lakh ahead of Eid al-Adha. এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা করে সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায়। ভারতের হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির ঘটনায় শোক প্রকাশ করেন। ধারাবাহিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান প্রণয় বর্মা। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্ত করতে ইতোমধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি চান পুরো ঘটনার যথাযথ তদন্ত হোক যাতে এর সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা যায়। জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো হয়তো আবার নির্মাণ করা যাবে, কিন্তু প্রাণগুলো আর ফিরে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধন করেন। গত 15 বছরে তার নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, এতগুলি তাজা প্রাণ যাবে। কেন এই রক্ত ছড়া? যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আমি নিজে দেখেছি, এখনো বহুত, এমনকি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। স্থাপনা যেগুলি ধ্বংস করছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও যে ইস্যু নেই সেই ইস্যু নিয়ে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে দেশের ভাবমূর্তি কেন নষ্ট করা হলো সেই প্রশ্ন রাখেন শেখ হাসিনা। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। আমি জানি যেখানে আমার কোনো ঘাটতি ছিল না। গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় না করেই মিডিয়ায় বক্তব্য দেয় তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য শেষ হবার আগেই উপস্থিত ছাত্র নেতারা সভাস্থল ত্যাগ করে ক্ষোভ প্রকাশ করেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে। সেখানে ওবায়দুল কাদের অভিযোগ করেন 2013-14 সালের মতো বিএনপি জামায়াত পুনরায় আগুন সন্ত্রাস সংগঠিত করেছে, বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। পদ্মা সেতুতেও আঘাত হানার চেষ্টা চালালেও স্থানীয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তা ব্যর্থ হয়। অভিমান ভুলে এই অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান ওবায়দুল কাদের। 2013, 2014, 2015 সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের মুখে তারা সফল হয়। গণহত্যা চালিয়ে বর্তমান সরকার গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, যতই মিথ্যাচার করা হোক না কেন, কোনোভাবেই সরকার তার পতন ঠেকাতে পারবে না, কারণ ছাত্র গণ আন্দোলনে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে তা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য। কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর প্রমাণ থাকার পরও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতার না করে অপরাধীদের খুঁজে বেড়ানো এবং ধরিয়ে দেওয়ার আহ্বান উপহাস ছাড়া কিছুই না। তিনি আরো বলেন, ব্লক রেড দিয়ে ত্রাসের পরিবেশ তৈরি করা হলেও তা উপেক্ষা করে ছাত্ররা নতুন উদ্যমে আন্দোলন এগিয়ে নিচ্ছে জনগণের সমর্থনে। সন্ত্রাস দমন আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে আরও জানান, শীঘ্রই সান্ধ্য আইন তুলে নেওয়ার পাশাপাশি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে, এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কভার করতে পারবো। আমাদের সন্দেহ আইন যেটাকে বলে কারফিউ, সেটাও আমরা উইথড্র করতে পারবো এবং আর্মিও ব্যারাকে ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই, আমরা আশা করছি। গুজব ছড়াচ্ছেন এমন 50 ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে বিটিআরসি ভবনের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ বিষয়ে তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া জনগণ যাতে সম্পূর্ণ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারে সেই চেষ্টা করা হচ্ছে বলে জানান জুনায়েদ আহমেদ পলক। এ সময় ইউটিউব, ফেসবুক এবং টিকটক সহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এ সময় তিনি জনগণকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। টিকটক, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম, এটা আমরা মনে করি, কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম। তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। আগামী রোববার 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকাসমূহ ছাড়া দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুমোদিত সময়সূচি অনুযায়ী খোলা হবে। তবে দেশের 12টি সিটি এবং নরসিংদী পৌর এলাকার স্কুল বন্ধ থাকবে। প্রয়োজনে কারফিউয়ের সময়সীমা বিবেচনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা
স্কুলের সময়সূচির ব্যাপারে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। গত 17 জুলাই সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল। স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মতিউর রহমান চাকরিকাল 25 বছর পূর্ণ করায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তবে তিনি অবসরজনিত আর্থিক সুবিধা, অবসরের পর ছুটি এবং পেনশন পাবেন না। মতিউর রহমানের ছেলে ইফাত ছাগলকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে আলোচিত মতিউর রহমানের দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি উঠে আসে। তথ্য অনুসন্ধানের পর 4 জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের বিষয়ে রিটের শুনানি আজ হয়নি। একজন বিচারপতি অসুস্থ থাকায় শুনানি হয়নি বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। বিচারপতি অসুস্থ, সে কারণে আদালত বসতে পারে। একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট। সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন। তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিং রুমের অস্বস্তির পরিবেশটা আর কখনোই দেখতে চায় না বিসিবি। 2023 বিশ্বকাপে হাতুরু সিংয়ে ও খালেদ মাহমুদ সুজনের দ্বন্দ্ব প্রসঙ্গে এই মন্তব্য করেছেন জালাল ইউনুস। এছাড়া আসন্ন পাকিস্তান সফর নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। মবিনুর রিপনের রিপোর্ট। ভারতে 2023 ওয়ানডে বিশ্বকাপে কোচ চন্দ্রিকা হাতুরু সিংহে ও তৎকালীন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের দ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে ছিল বাংলাদেশের ড্রেসিং রুম। কোচের এক না এক তন্ত্র প্রতিষ্ঠা আর নিজের ভূমিকা নিয়ে কয়েকবার গণমাধ্যমে বোমা ফাটিয়েছিলেন সুজন, কিন্তু এতদিন এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বিসিবি। অবশেষে সেই দ্বন্দ্বের কথা স্বীকার করলেন জালাল ইউনুস। বললেন, ড্রেসিং রুমে এমন পরিবেশ আর কখনোই চায় না ক্রিকেট বোর্ড। এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল, পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। আমরা এটা এক্সপেক্ট করি না, কোনো সময় করি না। আমরা হেলদি রিলেশনশিপ চাই। 2 টেস্টের দলে থাকবেন সাকিব আল হাসান, বিবেচনায় আছেন তাসকিন আহমেদ এবং স্পিন কোচ হিসেবে মুস্তাক আহমেদ। মুস্তাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো, আর যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজে যেগুলোতে অ্যাভেলেবেল থাকতে। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের জন্য আগামী শনিবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।